1974 সালের 15ই জুলাই সাপ্তাহিক নিউজউইক বাংলাদেশ পরিস্থিতির উপর একটি প্রতিবেদন ছাপে। প্রতিবেদনে মন্তব্য করা হয়, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ বিপর্যয়ের মুখে এগিয়ে যাচ্ছে। রক্ষী বাহিনী নামক একটি আধা সামরিক বাহিনী পুনরায় নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। 2.5 বছর আগে বাংলাদেশ সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ ছিল, কিন্তু আজ এদেশে সুখ এক অবলুপ্ত আবেগ মাত্র। বিদেশি সাংবাদিকদের কাছে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আজও পাকিস্তানি আমলের মতোই জনগণ ভয়ে কেঁপে ওঠে। বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মধ্যে তফাৎ মাত্র এইটুকু যে জনগণ এখন আগের চেয়েও দরিদ্র হয়ে পড়েছে এবং পাকিস্তানি সৈন্যদের বদলে স্বজাতির দ্বারা লাঞ্ছিত হচ্ছে। এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য যে ব্যক্তিকে সরাসরি দোষারোপ করতে হয় তিনি হলেন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। কিছু সংখ্যক চাটুকার বেষ্টিত শেখ মুজিবের অবস্থা এমন হয়েছে, নিজের ভুলভ্রান্তিগুলো পর্যন্ত জানতে পারা তার পক্ষে সম্ভব নয়। কারণ এই চাটুকারের দল কেবল সেই সংবাদগুলোই তার কানে তোলে যে সংবাদগুলো তিনি নিজে উদ্যোগী হয়ে জানতে চান। শুধু বৈদেশিক নীতি ছাড়া শেখ মুজিবের নেতৃত্ব প্রায় সম্পূর্ণ অযোগ্য প্রমাণিত হয়েছে। এমন একটি সরকারের তিনি নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে রয়েছে যোগ্যতাহীন আমলা, যত সব দুর্বৃত্ত এবং কিছু ভালো কিন্তু অনভিজ্ঞ মন্ত্রীর দল। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে, বাংলাদেশ মনে করে তাকে বাঁচিয়ে রাখতে সারা দুনিয়ার একটা গরজ পড়ে আছে। তারা মনে করে যুদ্ধের সময় যেহেতু বিশ্ব জনমত তাদের পক্ষে থেকেছে, অতএব সব সময়ই সেই রকমটিই থাকতে হবে। পরিকল্পনা কমিশন চালাচ্ছিলেন শিক্ষাবিদেরা। তারা সবাই সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলতেন। 1973 সালের জুলাই মাসে প্রথম পাঠশালা পরিকল্পনার যাত্রা শুরু হয়। এর কার্যকারিতা নিয়ে কমিশনের সদস্যরা কখনোই খোলামেলা আলোচনা করেননি। 1974 সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মাজহারুল হক ক্ষোভ জানিয়ে বলেন, আমাদের অর্থনীতিবিদরা যাদের সুনাম পশ্চিমা জগতেও আছে, তারা কি আজ বুদ্ধিহীন, সাহসহীন বা ক্রুদ্ধ হয়ে গেছেন? তার মতে সরকার আশ্রিত কিছু লোক ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এবং তারা অক্টোপাসের মতো দেশের অর্থনীতিকে নিজেদের কবলে নিয়ে গেছে। সমাজকে শোষণহীন করার নামে বাংলাদেশে যে লুণ্ঠন চলছে তার নজির ইতিহাসে নেই। মুজিববাদ কি? পরিকল্পনা কমিশনের কাছে এটা জানতে চেয়ে তিনি বলেন, প্রত্যেক বড় বড় রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এই স্লোগানটি দিয়ে থাকেন। আমি টেলিভিশন সেটের সামনে বসে বহুবার দেখেছি। কোনোবার যে শতবার মুজিববাদে আমাদের মুক্তি এই স্লোগানটি উচ্চারণ করেননি আমি জানি না। সুতরাং মুজিববাদ যদি বাংলাদেশের সোশ্যালিজমের রূপরেখা হয়, পরিকল্পনা কমিশনের উচিত ছিল সেটা বিশদভাবে আলোচনা করা। আমরা আমাদের দারুণ দুরবস্থার মধ্যে মুজিববাদে আমাদের মুক্তি এবং আমার সোনার বাংলা প্রতিষ্ঠা করব, এই বিভ্রান্তিকর স্লোগান শুনে শুনে মূঢ় হতবাক হয়ে যাচ্ছি। যুক্তরাজ্যের গার্ডিয়ান 1974 সালে 9 আগস্ট ডেথ অফ আ নেশন শিরোনামে পিটার প্রেস্টনের একটি নিবন্ধ ছাপে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের আসন্ন ঢাকা সফরের উপর মন্তব্য করতে গিয়ে নিবন্ধকার লেখেন, কিসিঞ্জার বাংলাদেশের প্রতি আস্থাশীল নন। তিনি ইতিপূর্বেই বাংলাদেশকে একটি আন্তর্জাতিক বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেন। তার বর্তমান সফরে তিনি সহজেই ওই বাস্কেট কেসের তলা পরিদর্শনের সুযোগ পাবেন। ঢাকা বর্তমানে একটা বিশাল ত্রাণ শিবিরের সামিল। স্বাধীনতার পর বাংলাদেশ অপরিমিত বিদেশি সাহায্য পায়, প্রায় 500 মিলিয়ন পাউন্ডের মতো। কিন্তু এই বিপুল সাহায্য
কোথায় ব্যয় হয়েছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পর্যবেক্ষক ও অর্থনীতিবিদ সকলের তরফ থেকে দাবি উঠেছে সব কিছুর মূলে রয়েছে বাস্কেটের তলার বিরাট গর্তটি, আর তা হলো দুর্নীতি। বাংলাদেশকে সাহায্য দেওয়া মানে হলো হারিয়ে ফেলা। এইসব প্রতিবেদনে বাংলাদেশের অবনতিশীল অবস্থার করুণ ছবি ফুটে উঠেছিল। মনে হয় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ। ৭৪ আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর সঙ্গে বেড়ে যায় মুদ্রাস্ফীতি এবং খাদ্য ঘাটতি। জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়ে। খাদ্য ঘাটতি অবশ্য আগে থেকেই ছিল। ওই সময়ের সংবাদ শিরোনামে উঠে এসেছিল জনজীবনের দুর্দশার ছবি। কয়েকটি শিরোনাম এখানে উদ্ধৃত করা হলো। যশোরে ভুখা মিছিল, গণকণ্ঠ ১২ আগস্ট ১৯৭২। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাহিরে চলিয়া গিয়াছে, সংসার চালাইতে আমরা হিমশিম খাইতেছি। ইত্তেফাক ২৪ আগস্ট ১৯৭২। সদস্য রাষ্ট্রগুলোর কাছে জাতিসংঘ প্রধানের আবেদন, আসন্ন দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে বাঁচান। গণকণ্ঠ ৭ জানুয়ারি ১৯৭৩। একদিকে মানুষ অনাহারে দিন যাপন করিতেছে, অপরদিকে সরকারি গুদামের গম কালোবাজারে বিক্রয় হইতেছে। ইত্তেফাক ৭ এপ্রিল ১৯৭৩। কোনো কোনো এলাকায় মানুষ আটা গুলিয়া ও শাক পাতা সেদ্ধ করিয়া জঠর জ্বালা নিবারণ করিতেছে। ইত্তেফাক ৩ মে ১৯৭৩। অনাহারে ১০ জনের মৃত্যু। বিভিন্ন স্থানে আর্তমানবতার হাহাকার, শুধু একটি ধ্বনি, ভাত দাও। গণকণ্ঠ ১০ মে ১৯৭৩। ন্যায্য মূল্যে দাফনের কাপড় কোথায় পাওয়া যায়? ইত্তেফাক ৫ আগস্ট ১৯৭৩। উদ্বেগজনক খাদ্য পরিস্থিতি। ইত্তেফাক ২৩ মার্চ ১৯৭৪। গ্রাম বাংলায় হাহাকার, কচু ঘেটুই বর্তমানে প্রধান খাদ্য। ইত্তেফাক ১৬ এপ্রিল ১৯৭৪। কুড়িগ্রামে চাউলের দোকান লুট। ইত্তেফাক ২৮ এপ্রিল ১৯৭৪। এক মুঠ নুন দাও। ইত্তেফাক ১ আগস্ট ১৯৭৪। জামালপুরে অনাহারে ১৫০ জনের মৃত্যু। ইত্তেফাক ১৩ আগস্ট ১৯৭৪। খাদ্যাভাব, শহরে ক্ষুধার্ত মানুষের ভিড়, অবিলম্বে লঙ্গরখানা খোলার দাবি। ইত্তেফাক ২০ সেপ্টেম্বর ১৯৭৪। ৪৩০০টি লঙ্গরখানা খোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজমান। ইত্তেফাক ২৪ সেপ্টেম্বর ১৯৭৪। রাজধানীর পথে পথে জীবিত কঙ্কাল। ইত্তেফাক ২৮ সেপ্টেম্বর ১৯৭৪। বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষকের বিবৃতি। দেশ মনবন্তরের করাল গ্রাসে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়ন করিতে হইবে। ইত্তেফাক ৩০ সেপ্টেম্বর ১৯৭৪। ৭০ জন বুদ্ধিজীবীর বিবৃতি। দুর্ভিক্ষ প্রতিরোধ মৌলিক রাজনৈতিক প্রশ্ন। ইত্তেফাক ১ অক্টোবর ১৯৭৪। রংপুর জেলায় প্রতিদিন অনাহার ও কলেরায় সহস্রাধিক লোক মরিতেছে। ইত্তেফাক ২৩ অক্টোবর ১৯৭৪। প্রধানমন্ত্রীর উক্তি অবাস্তব। বর্তমান শাসক গোষ্ঠী এ দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগ। ২৭ জন বুদ্ধিজীবীর বিবৃতি। গণকণ্ঠ ২৪ অক্টোবর ১৯৭৪। বরিশালে অনাহারে ১২৬ ব্যক্তির মৃত্যু। ইত্তেফাক ১ নভেম্বর ১৯৭৪। দুর্ভিক্ষে লক্ষাধিক লোকের মৃত্যু। ইত্তেফাক ২ নভেম্বর ১৯৭৪। খাদ্যমন্ত্রীর হিসাব মোতাবেক অনাহারে ও রোগে ২৭,৫০০ লোক মারা গিয়েছে। ইত্তেফাক ২৩ নভেম্বর ১৯৭৪। উল্লিখিত শিরোনামগুলো থেকে এটাই মনে হয় দুর্ভিক্ষ হঠাৎ আসেনি। অনেক দিন ধরেই তার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এ সময় রফিক আজাদের একটি কবিতা নিয়ে হইচই পড়ে যায়। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার ফুটে উঠেছিল তার ভাত দে হারামজাদা কবিতায়।
এই কবিতার কয়েকটি লাইন ছিল এরকম: যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার মস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের জন্য নেই ইষ্টানিষ্ট, আইন কানুন সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হাওয়াতের গ্রাসে। দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতায় খেয়ে ফেলে। অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদীনালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। গুঞ্জন উঠেছিল, শেখ মুজিবকে ইঙ্গিত করে এটা লেখা হয়েছে। রফিকাজা ছিলেন জাতীয় রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলমের বোন আদিলা বকুলের স্বামী। তারা সবাই তখন ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউতে আনোয়ারুল আলমের বাসায় থাকতেন। পুলিশ হুলিয়া পরিবারের আতঙ্কিত অবস্থা। রফিককে নিয়ে আনোয়ার প্রধানমন্ত্রীর কাছে গেলেন। এক সাক্ষাৎকারে রফিক আজাদ বলেছেন, শেখ সাহেব আমার কথা সব শুনলেন, আমাকে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এরপর আমার সামনেই ফোন দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। বঙ্গবন্ধু তাকে বললেন, ওরে পাঠালাম, ওর কথা শুনে এই গাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। পরে মনসুর আলী সাহেবের কাছে গেলে তিনি আমার সঙ্গে কথা বলে তখনকার ডিআইজি সাহেবকে টেলিফোন দিলেন। এরপর এসবির অফিসে নিয়ে আমাকে আটকে রাখল। এই কবিতা কেন লিখেছি, কি লিখেছি কবিতায়, তার ব্যাখ্যা চাওয়া হলো আমার কাছে। বলা হলো, মুখে বললে হবে না, কাগজে লিখে দিতে হবে। কাগজ কলম দেওয়া হলো আমাকে, সঙ্গে 2 কাপ চা। এরপর আমি লিখলাম 61 পৃষ্ঠার মতো দীর্ঘ এক লেখা। লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি আরও লিখেছিলাম, মানুষ যেন না খেয়ে মরে না যায়, এই জন্য দেশ স্বাধীন করেছি। এখন না খেয়ে ভাতের অভাবে একটা মানুষও মরতে পারবে না। লেখা শেষ হলে আমাকে বের করে দেয়া হলো। আমি চলে এলাম। আমি ওখানে আপোষ করি নাই। কবিরা কার সঙ্গে আপোষ করবে? চারদিকে অভাব আর দারিদ্র্য। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে হু হু করে। 23 সেপ্টেম্বর 1974। দৈনিক পূর্বদেশে ছাপা হওয়া উপসম্পাদকীয়তে বলা হয়, শেখ মুজিবুর রহমান জাতিসংঘে গেছেন 30 জন সহকারী নিয়ে। কোনো দরকার ছিল না, কামাল হোসেন প্রতিনিধিত্ব করতে পারতেন। এদিকে 1350 থেকে 1943 সনের অনুরূপ দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। রোজ লোক মরছে সারা দেশে খাদ্যাভাবে। ঢাকায় গত 2 দিনে চাউলের দর মোটা 5 টাকা সের থেকে 8 থেকে 9 টাকা সেরে উঠেছে। আজ নাকি রায়ের বাজার এলাকার খবর অনুযায়ী শ্যামবাজারে চাউলের বাজার লুট হয়েছে। হওয়াটাই স্বাভাবিক। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ। 1974 সালের বন্যা এবং তার ফলে সৃষ্ট জনদুর্ভোগ সম্পর্কে তার মন্তব্য পাওয়া যায় স্মৃতিকথায়। পর্যাপ্ত খাদ্যশস্য মজুত করা নিয়ে কিছু গাফিলতি থাকতে পারে বলে তার লেখায় ইঙ্গিত আছে। 1974 সালে বন্যা যখন কেবল শুরু হয়েছে, তখন মিয়ানমারের প্রেসিডেন্ট নে উইন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন। ওই সময় শেখ মুজিবের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তিনি 2 লাখ টন চাল ঋণ হিসেবে দেয়ার প্রস্তাব করেন। রাষ্ট্রপতি মাহমুদুল্লাহকেও তিনি একথা বলেছিলেন, কিন্তু শেখ মুজিব রাজি হননি। বলেছিলেন, ফসল ভালো হয়েছে এবং বিদেশি সাহায্য পেতে পারি, তখন ওই চাল শুধু শুধু নেব কেন? মাহমুদুল্লাহর মনে হয়েছিল বার্মা থেকে ওই চাল নিলে দেশে চালের একটা বাফার স্টক মজুদ থাকত। কিন্তু কেউ হয়তো শেখ মুজিবকে বার্মা থেকে চাল না কেনার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল। পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম
চুয়াত্তরের দুর্ভিক্ষের কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, সম্ভাব্য শস্য উৎপাদন ঘাটতি নিয়ে বাজারের অস্থিরতা, বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটের সময় খাদ্য সাহায্য না পাওয়ার কথা উল্লেখ করেছেন। এইসব কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দিনমজুরির উপর নির্ভরশীল মানুষেরা খাবারের সংস্থান করতে পারেননি। মুদ্রাস্ফীতির কারণে প্রান্তিক চাষি, ক্ষেতমজুর এবং শহরের গরিব মানুষের প্রকৃত মজুরি দারুণভাবে কমে গিয়েছিল। বাংলাদেশ 1972 সাল থেকে যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য পেয়ে আসছে। 1973 সালের আগস্টে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও খাদ্য সাহায্যের অনুরোধ জানান। ওই সময় অনুদান ও আমদানি মিলিয়ে 22 লাখ টন খাদ্যশস্য জোগাড়ের চেষ্টা চলছিল। যুক্তরাষ্ট্রকে 3 লাখ টন খাদ্য সাহায্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। পরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই সাহায্যের অনুরোধ 2,20,000 টনে নামিয়ে আনা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সাহায্য দেওয়ার বদলে শস্য বিক্রি করতে চেয়েছিল। 1974 সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় বিষয়টি আবারও তোলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের PL 480 বিধির আওতায় বাংলাদেশ খাদ্য সাহায্য পেত। ওই সাহায্যের অন্যতম শর্ত ছিল যে সাহায্য প্রেরণকারী দেশ যুক্তরাষ্ট্রের কোনো শত্রু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। যুক্তরাষ্ট্র সরকার জানতে পারে যে বাংলাদেশ শর্ত ভেঙে কিউবাতে চটের ব্যাগ রপ্তানি করেছে। উল্লেখ্য যে কিউবার সঙ্গে বাংলাদেশের কোনো দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি ছিল না। বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে বাংলাদেশ কিউবায় কিছু চটের ব্যাগ রপ্তানি করেছিল। এই নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে কোনো আগাম সতর্কবার্তাও দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রকে বলা হলো আর্জেন্টিনা এবং ব্রাজিল কিউবায় পণ্য রপ্তানি করা সত্ত্বেও পার পেয়ে গেছে। বাংলাদেশকে বলা হলো যে যুক্তরাষ্ট্রের কোনো কর্পোরেশন বা তার অধীনস্থ কোনো সংস্থা এসব আমদানি রপ্তানির সঙ্গে জড়িত থাকলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। খাদ্য সাহায্য যেহেতু দুই সরকারের মধ্যকার বিষয়, বাংলাদেশকে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ থেকে কিউবায় চটের ব্যাগের শেষ চালানটি যায় 74-এর অক্টোবরে। কিউবা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কিউবায় আর কোনো কিছু রপ্তানি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি ছিল বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক, কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের বেড়াজালে পড়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এই আবদার হজম করতে হয়েছিল। শেষমেশ 1974 সালের 8 নভেম্বর বাংলাদেশকে 2 লাখ টন গম এবং 50,000 টন সাহায্য দেওয়ার চুক্তি হয়। কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। বাজারে খাদ্যশস্যের দাম খুব বেড়ে যাওয়ার কারণে অনেক মানুষ দুর্ভিক্ষের শিকার হন। খাদ্য সাহায্য সময়মতো এলে বাজারে তার একটা ইতিবাচক প্রভাব পড়ত বলে অনুমান করা হয়। দেশি বিদেশি গণমাধ্যমে দুর্ভিক্ষের খবর ফলাও করে ছাপা হচ্ছিল। হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের প্রতিবেদক লরেন্স ফিলশুলজ 23 সেপ্টেম্বর 1974 যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে শেখ মুজিবের ঘোষণা উদ্ধৃত করে লিখেন, প্রতি ইউনিয়নে একটি করে লঙ্গরখানা খোলা হবে, কিন্তু প্রতি ইউনিয়নের জন্য রোজ বরাদ্দ হলো মাত্র 2 মণ আটা, যা 1000 লোকের জন্য মাথাপিছু দৈনিক একটি রুটিও জুটবে না। 25 অক্টোবর 1974 ছাপা হওয়া ওই প্রতিবেদনে লিফশুলজ বলেন, সরকারি গোদাম থেকে যে খাদ্যশস্য বের হয় তার বেশিরভাগই সাধারণ ও অসামরিক লোকদের কাছে পৌঁছায় না। কত লোক মারা গেছে তার হিসাব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সরকারি হিসেবে দুর্ভিক্ষে 26,000 থেকে 37,000 লোক মারা যায়। BIDS-এর ঘোষণায় পরিচালক মহিউদ্দিন আলমগীর মৃতের সংখ্যা 15 লাখ বলে উল্লেখ করেছিলেন। অধ্যাপক অমর্ত্য সেন বলেছিলেন মৃতের সংখ্যা ছিল আরও বেশি এবং ত্রাণ তৎপরতা ছিল খুবই কম। গ্রাম থেকে অভাবী মানুষ
খাবার ও কাজের আশায় ঢাকা ভিড় করেছিল। বাড়ি বাড়ি ভাতের ফ্যান চেয়ে বেড়াচ্ছিল। বাজারে 10 টাকা সের দরে চাল পাওয়া গেলেও অনেকেরই তা কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। পথে ঘাটে না খাওয়া মানুষের লাশ পড়ে থাকত। এই প্রসঙ্গে সাংবাদিক আমানুল্লাহ এক সাক্ষাৎকারে কিছু তথ্য দিয়েছিলেন, যা হৃদয় ছুঁয়ে যায়। ওই সময় আমি তথ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। ড্যামরার কাছে নদীর মধ্যে একটা দ্বীপ বা চর আছে, কয়েক ঘর বসতিও আছে, আর আছে একটা কবরস্থান। শুনলাম ওখানে নামধামহীন লোকে লাশ দাফন করা হচ্ছে। সাংবাদিকদের এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নিষেধ। আমি সেখানে গিয়ে কবরস্থানের কেয়ারটেকারের সঙ্গে কথা বললাম। একটু ছলনার আশ্রয় নিতে হলো। সাংবাদিক পরিচয় গোপন করলাম। নোট বই ও কলম বের করলাম না। ঠিক করেছি মেন্টাল নোট নেব। শুরু করলাম আলাপ। ভাই, সাংবাদিকরা নিশ্চয়ই আপনাকে খুব বিরক্ত করে। হ্যাঁ, ঠিক বলেছেন। তাই তো, এত খবরের দরকার কি? তা এখানে নিশ্চয়ই বেশি লাশ দাফন হয় নাই, কি বলেন? এটা কি ইদানিং বেড়েছে? হ্যাঁ, না, এখন একটু বেশি। আমি দেখলাম তার সামনে একটা রেজিস্টার খাতা। সে ওখানে চোখ বুলাচ্ছে। পাতার পর পাতায় কী সব লেখা। মনে হলো আমাকে সে আস্থায় নিয়েছে। হ্যাঁ, দাফন হইছে বেশ কিছু, আপনাকে বলতে অসুবিধা নাই। এই দেখেন, সব পাতা ভইরা গেছে, অনেক লাশ। আমি ইউপিএর জন্য কয়েকটা রিপোর্ট তৈরি করেছিলাম। নাম দিয়েছিলাম আইল্যান্ড অফ ডেথ, গ্রেপস অ্যান্ড গ্রেপস, নো হিউম্যান বিংস ইত্যাদি। তখন তো আমি একই সঙ্গে ভয়েস অফ আমেরিকা আর ডেইলি টেলিগ্রাফেরও করসপন্ডেন্ট। আরও রিপোর্টের জন্য তাগাদা এলো। হঠাৎ মনে হলো বেওয়ারিশ লাশ তো দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম। ওদের কাছে গেলে হয়তো অনেক তথ্য পাব। গেলাম ওদের অফিসে, পুরান ঢাকায়। কর্তৃপক্ষকে বললাম, ভাই, আপনাদের লাশবাহী গাড়িতে ড্রাইভারের পাশে আমাকে বসার অনুমতি দিন। ওরা রাজি হলো। ওদের লাশবাহী গাড়িতে চড়ে ঘুরতে থাকলাম। দেখলাম পথের পাশে লাশ পেলেই ওরা গাড়িতে তোলে। সবই বেওয়ারিশ। একসময় এলাম সদরঘাটে। ড্রাইভার গাড়িটা রাস্তার ডান দিকে ঘেঁষে পার্ক করলো। দেখি একটা লোক কোনো মতে হেঁটে এলো ধুকতে ধুকতে। অস্থি চর্মস্বার দেহ, পেট পিঠ একাকার। গাড়িতে সে এক হাত রাখতে না রাখতে কলাপস করলো, পড়ে গেল রাস্তায়। 2-3 মিনিটের মধ্যেই সব শেষ। হি লেফট দ্য গভর্নমেন্ট, দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আঞ্জুমানের লোক আমার সামনেই তাকে গাড়িতে তুলল। এটা মনে হলে এখনও আমি শিউরে উঠি। এ সময় কুড়িগ্রামের এক অজপাড়াগাঁয়ের মেয়ে বাসন্তীর জাল গায়ে দেওয়ার ছবি ইত্তেফাকে ছাপা হলে হইচই পড়ে যায়। কেউ কেউ বলেন ছবিটি ফরমাশ দিয়ে তোলা হয়েছে সরকারকে বিব্রত করার জন্য। শাড়ির চেয়ে জালের দাম তো বেশি ইত্যাদি। সাংবাদিক মোনাজাত উদ্দিন খোঁজখবর নেয়ার জন্য বাসন্তীর গ্রামে যান এবং তার সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে ছবিটি আসল। গেরস্থের ঘরে 2-1টা জাল থাকেই। ঘটনাটি তিনি তার পথ থেকে পথে বয়ে উল্লেখ করেছেন। এর 22 থেকে 23 বছর পর ইত্তেফাকের আলোকচিত্রী আফতাব আহমদ বলেছিলেন, ছবিটি তোলার ব্যাপারটি ছিল সাজানো। আফতাবের কোন কথাটি সত্য তা নিয়ে সন্দেহ থেকেই যায়। 74 সালের দিকে কাপড়ের অভাবে অনেক মেয়ে ঘর থেকে বেরোতে পারতেন না। তার একটি মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমানের ভাষ্যে। ওই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের একটি রিলিফ টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি গ্রামে গিয়েছিলেন। তার সঙ্গে আরও একজন শিক্ষক এবং 20 জন ছাত্র ছিলেন। তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে: একটি গ্রামে নেমে মহিলাদের আলাদা করে ডেকেছিলাম। মাত্র 7-8টা শাড়ি আছে আমাদের কাছে। ওই গ্রামে বড়জোর 2টো শাড়ি দিতে পারি, কাকে দেব? বন্যার পানিতে ভেজা শতছিন্ন শাড়ির আঁচল তুলে দেখায় মহিলারা। বড় বড় ফুটো, শরীর দেখা যায়, চোখ ফিরিয়ে নিতে হয়। আপনার শাড়ির অবস্থা সত্যি খারাপ, তাকাতে লজ্জা লাগে। কিন্তু কোনো ঘরে কি এমন সমত্ব মেয়ে আছে যে
এতটুকু দেখাতেও আসতে পারে না তার পরনে কিছুই নেই বলে? যদি থাকে আপনি তো খালাম্মা, তার কথা কি আমাকে আগে বলবেন না? আস্তে আস্তে মাথা নামায় খালাম্মারা। দুই হাতের আঙ্গুলগুলো দিয়ে ভেজা ছেঁড়া আঁচলের প্রান্তটা আস্তে আস্তে একবার এদিকে একবার ওদিকে পাকাতে থাকে, যেন নিজেরাই সত্তার। একবার এদিক একবার ওদিক ঘুরে দেখছে। কিছুক্ষণ পরে এমনইভাবে পাকাতে পাকাতে বলে, হেই দুই ঘরে দুইটা শেয়ানা মাইয়া আছে, তাগো পরনে কিছু নাই, বার হতে পারে না। শাড়ি দুইটা তাগো দেন, আমি শাড়ি চাই না। জাল পড়া বাসন্তী, সঙ্গে দুর্গতি রানী। ৭৪-এর দুর্ভিক্ষ সর্বস্তরের মানুষকে নাড়া দিয়েছিল। ১১ই অক্টোবর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সভায় সম্মিলিত প্রতিরোধ আন্দোলনের ব্যানারে নভেম্বরে বায়তুল মোকাররম প্রাঙ্গণে একটি গণজামায়াত অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সভার উদ্যোক্তারা এক বিবৃতিতে বলেন, গত ৩ বছর ধরে মানুষ নামধারী এক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতাবান অমানুষের নির্লজ্জ শোষণ, তস্করবৃত্তি, সন্ত্রাসবাদ, চাটুকারিতা, প্রতারণা ও দুঃশাসনের যে প্রতিযোগিতা চলেছে তারই ফল বর্তমান অচলাবস্থা। এক কথায় বাংলাদেশের দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট, গত ৩ বছরের লুটেরা শাসন, শোষণ ও অর্থনৈতিক নিষ্পেষণেরই ফল। বিবৃতিতে ৮২ জন স্বাক্ষরদাতার মধ্যে ছিলেন সিকান্দার আবু জাফর, মোহাম্মদ আনিসুর রহমান, ডক্টর আহমদ শরীফ, মির্জা গোলাম হাফিজ, কামরুন নাহার লাইলি, ডক্টর মহিউদ্দিন আলমগীর, বদরুদ্দিন ওমর, প্রাণেশ সমদ্দার, গিয়াস কামাল চৌধুরী, আলী আশরাফ, মওদুদ আহমদ, আমিনা বেগম, হেলাল হাফিজ, ওয়াহিদুল হক, এনায়েতুল্লাহ খান, আহমদ সফা, নাজিমুদ্দিন মানিক, আবুল কাশেম ফজলুল হক, মনসুর মুসা, ফয়েজ আহমদ, বিনোশ দাস গুপ্ত, সৈয়দ জাহাঙ্গীর, আবরার চৌধুরী, স্বপন আদনান, মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আনোয়ার জাহিদ, আফতাবউদ্দিন আহমদ, গাজীউল হক, সাইরা আহমেদ, রেখা আহমেদ, বিলকিস রহমান, আসমা রহমান, রীতা রহমান প্রমুখ। মানুষের দুঃখ, দৈন্য এবং বিরাজমান সংকটের ছবি সমসাময়িক কথা সাহিত্যেও ফুটে উঠেছে। ৭৪-এর নভেম্বরে শাহরিয়ার কবিরের একটি উপন্যাস ছাপা হয়েছিল সাপ্তাহিক বিচিত্রায়। পরের একটি বর্ধিত সংস্করণ বের হয়। ওদের জানিয়ে দাও উপন্যাসের একটি বর্ণনা এরকম: ট্রেনের মতো বাসেও একই আলোচনা, জিনিসপত্রের দাম, দুর্ভিক্ষ, চোরাচালান, এইসব। কুমিল্লায় দুর্ভিক্ষে মৃত্যুর হার সবচেয়ে কম। সম্ভবত মৃত্যুহার কম বলেই ভিক্ষুকের সংখ্যা বেশি। চলন্ত বাসেও কয়েকজন ভিক্ষে করছে। রাহেলা বাস থেকে নামার পর ওর সাজগোজ দেখে ভিখারিরা হামলে পড়েছিল। দুঃখের ভেতরেও পুরবীর হাসি পেল। কলেজে থাকতে পড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের কথা মনে পড়ল, কেড়ে খায়নি কেন। এই মানুষগুলো সেদিন ভিক্ষে না চেয়ে গ্রাম থেকে লাখে লাখে শহরে ছুটে যাবে সব কিছু কেড়ে নেয়ার জন্য। তখন কি হবে? বেশি দূর ভাবতে পারল না পুরবী। বাসের একজন যাত্রী, সম্ভবত আওয়ামী লীগের কোনো পাতি নেতা হবে। পরনে পায়জামা, পাঞ্জাবি, পাঞ্জাবির উপর মুজিব কোট, তার উপর উরুনির মতো গলায় চাদর ঝোলানো। স্থূলবপু লোকটা দুজনের জায়গা দখল করে পান চিবোতে চিবোতে গল্প করছিল। আশেপাশে অনুগত কয়েকজন গোগ্রাসে সেই গল্প গিলছিল। মুখের ভেতর পানের পিকটুকু অদ্ভুত কৌশলে জমিয়ে রেখে লোকটা বলল, বুঝলা লাতুর বাপ, কাফনের কাপড় কিনতে কিনতে আমি শেষ হইলাম। ফকিরগুলো মরণের আর জায়গাও পায় না। সবাই সে মরে আমার এলাকায়। গতকালও 4টা মরছে ভেদ বমি হইয়া। যাকে উদ্দেশ্য করে বলা, থুতনিতে ছাগলে দাড়িওয়ালা টাউট ধরনের লোকটা তোষামদের সুরে বলল, আপনার এলাকায় মরলে তো কাফনের কাপড় পাওয়া যায়, আমাকে এলাকায় মরলে কাফন আর কপালে জুটে না, শিয়াল কুত্তায় কামড়াইয়া খায়। আল্লাহর মর্জি,
জাগো কপালে কাফনের কাপড় লেখা আছে, হেরা আপনার এলাকায় গিয়া মরে, আল্লাহর নেক বান্দারাই কাফন পায়। 22 নভেম্বর 1974। খাদ্য পরিস্থিতি সম্পর্কে খাদ্যমন্ত্রী আব্দুল মোমিন জাতীয় সংসদে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেছিলেন, স্বাভাবিক অবস্থা মোকাবেলার জন্য আমাদের হাতে যদিও যথেষ্ট খাদ্য মজুদ ছিল, কিন্তু ভয়াবহ অবস্থা মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট খাদ্য মজুদ ছিল না। খাদ্যমন্ত্রী বিবৃতির পর জাসদের সাংসদ আবদুল্লাহ সরকার অনাহার ও ব্যাধির কারণে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সংসদে 5 মিনিট নীরবতা পালনের প্রস্তাব দেন। জাসদের অপর সাংসদ মঈনুদ্দিন আহমদ মানিকও প্রস্তাবটির পক্ষে বক্তব্য দেন। আওয়ামী লীগের সাংসদ ডক্টর আসহাবুল হক ও শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম প্রস্তাবের বিরোধিতা করেন। স্পিকার আব্দুল মালেক উকিল সিদ্ধান্ত দেন। অনেস্ট উইশেস অব দ্য হাউস হিসেবে প্রিসিডিংসে প্রস্তাবটি এভাবে উল্লেখ করা হবে: দুর্ভিক্ষজনিত কারণে, অনাহারে বা বন্যায় অথবা ব্যাধিজনিত কারণে বাংলাদেশে যেসব মানুষের মৃত্যু হয়েছে তাদের প্রতি এই সংসদ সহানুভূতি প্রকাশ করছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের মিত্রদের দূরত্ব এ সময় আরও বেড়ে যায়। অবলুপ্ত গণ ঐক্যজোটের অন্যতম শরিক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 27 থেকে 29 অক্টোবর 1974 অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের রিপোর্টে বলা হয়, দেশে গভীর সংকট বিরাজ করিতেছে। সরকার কেবলমাত্র শাসক দল আওয়ামী লীগ ও প্রশাসনের উপর নির্ভরশীল থাকিয়া বর্তমানে প্রচলিত বুর্জোয়া প্রজাতন্ত্রের মাধ্যমে সংকট মোকাবেলা করিয়া দেশকে অগ্রগতির পথে অগ্রসর করিয়া দিতে পারিতেছে না। তাই অবিলম্বে দেশের রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন সাধন করা একান্ত জরুরি বলিয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করিতেছে। একদিকে মানুষের বিপর্যস্ত অবস্থা, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, এর মধ্যে পর্দার আড়ালে থেকে অনেক কিছুই ঘটে যাচ্ছিল। এ বিষয়ে কৌতূহলোদ্দীপক তথ্য দিয়েছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম। অবনতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির এই সময়ে 74-এর শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত আদ্রে ফোমিন একদিন আমার অফিসে এলেন। এই সময়ে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় এই বিষয়ে তিনি কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, এখন দরকার শক্ত নেতৃত্ব। শেখ মুজিব খুবই দয়াবান, দুর্বল এবং প্রায়শ দোদুল্যমান। এই পরিস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে উচ্চ গুণসম্পন্ন এবং লক্ষ্যে অবিচল একজন নেতার প্রয়োজন। শেখ মনির এইসব গুণ আছে। শেখ মুজিবের উচিত তাকে মন্ত্রিসভায় নেওয়া এবং দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে দৈনন্দিন প্রশাসনিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে দেওয়া। সোভিয়েত রাষ্ট্রদূত খুব রাগঢাক করে কথাটা বলেননি। এই সময় শেখ মনির রাজনীতিতে অধিকতর প্রভাবশালী হয়ে ওঠা নিয়ে গুজব ছিল। রাষ্ট্রদূতের বক্তব্য ওই গুজবকেই সমর্থন করে। কিছুদিন পরে শেখ মনি সম্পাদিত বাংলার বাণীতে ছাপা হওয়া এক সম্পাদকীয়তে লেখা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার জন্য দায়ী হল বাজে পরিকল্পনা। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের মতো বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়া লোকেরা আমাদের দেশের জন্য অপ্রয়োজনীয়। আমাদের দেশি রোগের চিকিৎসার জন্য দরকার হেকেমি বা আয়ুর্বেদ জানা দেশি ডাক্তার। আমি ওই সম্পাদকীয়ের একটা কপি নিয়ে গেলাম শেখ মুজিবের কাছে। মনে হলো তিনি আগে এটা দেখেননি। তিনি এই বিষয়ে গুরুত্ব না দিতে আমাকে পরামর্শ দিলেন। আওয়ামী লীগের সিনিয়র নেতারাও স্বস্তিতে ছিলেন না। 12 নভেম্বর 1974 ঢাকা নগর আওয়ামী লীগের অফিসে এক কর্মী সভায় ভাষণ দিতে গিয়ে দলের সভাপতি এইচ.এম. কামরুজ্জামান আক্ষেপ করে বলেন, জাতি সংকটের মধ্যে অবস্থান করিতেছে এবং আমরা সমস্যার সমাধান করিতে পারি নাই। এই বাস্তব সত্যটাকে স্বীকার করিতে হইবে। শেখ মুজিব ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিলেন। তার অনেক শুভাকাঙ্ক্ষীও
এ সময় তার কড়া সমালোচনা করতে পিছপা হননি। আওয়ামী লীগের সাবেক নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 5 ডিসেম্বর 1974 তার সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল ফজল বলেন, সংকট মোকাবেলায় ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। তিনি প্রধানমন্ত্রী হন আর বঙ্গবন্ধুই হন। মেজর শরীফুল হক ডালিম আর মেজর নূর চৌধুরী সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন সদ্য অবসরে গেছেন। ডালিমের ভাই স্বপন আগে থেকেই ব্যবসা করতেন। এবার তারা সবাই মিলে তৈরি করলেন একটি ব্যবসা প্রতিষ্ঠান। তাদের নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি SAS ইন্টারন্যাশনালের যাত্রা শুরু হলো। এটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বিভিন্ন জায়গায় মালামাল সরবরাহ করতেন। এ কাজে তারা দেশের বিভিন্ন জায়গায় যেতেন। ফলে সেনানিবাসগুলিতে তাদের যোগাযোগ ও যাতায়াত অব্যাহত থাকল। পুরনো সম্পর্কগুলো তারা যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগালেন। অফিস ছিল মতিঝিলে, টয়েনবি সার্কুলার রোডে। সেখানে আসতেন নানা ধরনের মানুষ। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আনাগোনা ছিল। তাজউদ্দিন আহমদ মন্ত্রিত্ব হারান 26 অক্টোবর 1974। ওই দিন সন্ধ্যায় ডালিম তার বাসায় যান। সরকারি বাসা ছেড়ে দেওয়ার জন্য তাজউদ্দিন তখন জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছেন। লনে বসে তারা দুজন কথাবার্তা বলেন। ডালিম বিদায় নেওয়ার সময় তাজউদ্দিন জানতে চাইলেন ভবিষ্যতে দেখা হবে কিনা। ডালিম বললেন, কোনো সমস্যা নেই। তারা সিদ্ধান্ত নিলেন মাঝে মধ্যে তারা দেখা করবেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা হয়েছিল। তাজউদ্দিনকে ডালিম শ্রদ্ধা করতেন। ডালিম একদিন বসে আছেন তার অফিসে। এমন সময় এসে হাজির হলেন তার শ্বশুরের বড় ভাই, পাকিস্তান টুডের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। তার স্ত্রী ছিলেন তাজউদ্দিনের স্ত্রী জোহরা তাজউদ্দিনের বোন। তাদের কথোপকথন ছিল এরকম, কাকু, কি মনে করে? আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। তাজউদ্দিন তোমাকে যেতে বলেছে, এটা খুব জরুরি। কোথায়? তাঁতীবাজারে, আমার বাসায়। ঠিক আছে, কাল লাঞ্চের পর নূর আর আমি যাব। পরদিন ডালিম আর নূর যথাসময়ে তাঁতীবাজারে সিরাজুল ইসলামের বাসায় উপস্থিত হলেন। তাজউদ্দিন সেখানে অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। দেশের অবস্থা কেমন দেখছ? যে দেশ আপনি তৈরি করেছেন, আমার মনে হয় তার সমস্যার অন্ত নেই। তোমরাই তো দেশ স্বাধীন করেছ। তাই কি? আমরা যে এভাবে স্বাধীন হতে চাইনি তা আপনার চেয়ে বেশি কে জানে। ৭১ আমরা যে আশঙ্কা করছিলাম, এখন কি তাই সত্য প্রমাণিত হচ্ছে না? যা হোক, পুরনো কাসন্দি খেটে লাভ নেই। বলুন, কেন ডেকেছেন? দেশটাকে বাঁচাতে হবে। নিশ্চয়ই, কিন্তু কিভাবে? কেবল সমাজতন্ত্রের মাধ্যমেই মানুষের সার্বিক মুক্তি সম্ভব। এ নিয়ে বিতর্ক হতে পারে। আপনারা তো সবসময় বুর্জোয়া পলিটিক্স করেছেন। এখন চাচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। কেমন করে সম্ভব? মানুষ আপনাদের বিশ্বাস করবে কেন? আওয়ামী লীগ তো একটা বুর্জোয়া সংগঠন। শেখ মুজিবকে দোষ দিয়ে কী লাভ? এ ধরনের দল দিয়ে তো কেউ সমাজতন্ত্র আনতে পারবে না। আমি নিশ্চিত যে আপনি এটা স্বীকার করবেন। সবচেয়ে বড় সমস্যা হলো সমাজতন্ত্র শব্দটাকে আপনারা যেভাবে কুখ্যাত করেছেন, এদেশের মানুষ ভয়ে আর তার নাম নেবে না সামনের বছরগুলোতে। বলুন, আপনার রাজনীতিটা এখন কি হবে? রাজনীতি নিয়ে তোমরা কি ভাবো আমি জানি না। তোমরা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? তবে এটা সত্য যে সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ কিন্তু রাজনীতি সচেতন। শুনে খুশি হলাম। কালো মেঘের মধ্যে রূপালী রেখা দেখতে পাচ্ছি। আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। কিভাবে এর প্রয়োগ হবে তা একটি দেশের বা সমাজের বাস্তব অবস্থার উপর নির্ভর করে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতের সমাজতন্ত্রের প্রয়োগ সোভিয়েত মডেলে হচ্ছে না। নীতিগত প্রশ্নে ভারত মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দিয়েছে, সোভিয়েত ইউনিয়নও দিয়েছে।
পৃথিবীর অন্যান্য দেশের মুক্তি সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন সব রকমের সাহায্য দিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী এবং মৌলবাদী শক্তিগুলো এর বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তাদের এই চক্রান্ত কি আমাদের দেশের জন্য ভালো হবে? মৌলবাদ, সাম্রাজ্যবাদ এগুলো নিয়ে কথাবার্তা কেবল শহুরে মধ্যবিত্তের ড্রয়িং রুমের মধ্যেই আছে। তাদের সংখ্যা 1 বা 2% বেশি না। ভারত যদি বাংলাদেশকে কবজা করতে পারে তাহলে ভারতের অন্যান্য জাতীয় মুক্তির সংগ্রামগুলো হোঁচট খাবে। ভারত তো একটা বহুজাতিক দেশ। ডালিমের সঙ্গে আলাপ তখনকার মতো শেষ হলো। তাজউদ্দিন বললেন, এ নিয়ে আরও কথা হবে। তিনি আরও বললেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবে তার রাজনীতির বাহন। এসব কথা বিস্তারিতভাবে উঠে এসেছে ডালিমের লেখা বাংলাদেশ আনটোল্ড ফ্যাক্টস বইয়ে। ডালিমের বর্ণনায় আছে, একদিন আমরা কর্নেল তাহেরের সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জ গেলাম। কথাবার্তা বলার সময় আমরা তাজউদ্দিনের সঙ্গে জাসদের সম্পর্ক কি তা জানবার চেষ্টা করলাম। তাহেরের ব্যক্তিগত ধারণা, তাজউদ্দিনের সঙ্গে জাসদের দলগত কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা গোলমেলে মনে হলো। মনে হয় তাহের বিষয়টা জানেন না, অথবা এমনও হতে পারে জাসদের হাইকমান্ডের অন্য কারোর সঙ্গে তাজউদ্দিনের গোপন যোগাযোগ আছে যা অন্য নেতারা জানেন না। কয়েকদিন পর তাজউদ্দিনের সঙ্গে ডালিমের দ্বিতীয় দফা বৈঠক হয়। তারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন। ডালিমের ভাষ্যমতে তারা আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খন্দকার মোস্তাক আহমদ, কামরুজ্জামান, তাহিরউদ্দিন ঠাকুর, এ আর মল্লিক, আব্দুল মালেক উকিল, ফণীভূষণ মজুমদার, মনোরঞ্জন ধর, দেওয়ান ফকির গাজী এবং আব্দুল মান্নান। তারা সবাই শেখ মুজিব এবং তার সরকার পরিচালনার ব্যাপারে আস্থা হারিয়েছেন। মন্ত্রিসভা থেকে তাজউদ্দিনের বিদায়ের পর তারা অনেকেই ঝুঁকিতে পড়েছেন। শেখ মুজিব তরুণ নেতাদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ায় তারা অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন। এ সময় আওয়ামী লীগের সঙ্গে জাসদের একটা সমঝোতার চেষ্টা হয়। শেখ মুজিব নিজেই এটা চেয়েছিলেন। জাসদের সঙ্গে যোগাযোগের কাজটি করেন ব্যবসায়ী সাইদুর রহমান। শেখ মুজিবের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। একই সঙ্গে তিনি জাসদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জাসদের যোগাযোগের এই পর্বটি সম্পর্কে দুই দলের কোনো নেতা আজ পর্যন্ত মুখ খুলেননি। সাইদুর রহমানের দেয়া বিবরণে জানা যায়, শেখ সাহেব আমার একটা অ্যাসাইনমেন্ট দিলেন, জাসদের রিইউনিয়ন উইথ আওয়ামী লীগ। বললেন, আপনি সিরাজুল আলমরে নিয়ে আসেন। সিরাজুল আলমের লগে ডিটেলস আলাপ করলাম। এরপর 3 মাস বহু ডায়লগ ফাইলগ হইল। সিরাজ বলল যে সমঝোতা হবে না। পরে বলল, রব, ইনু, মার্শাল মনি, আম্বিয়া টাম্বিয়া এরা যারা আছে এদেরকে আমি যদি বলি তাইলে আমি দালাল হইয়া যাই। আমার দিক থেকে আপনারে ক্লিয়ারেন্স দিলাম, কিন্তু আমার লগে কথা হইছে এইটা বলতে পারবেন না। ওরা যদি বলে আমার লগে কথা বলতে পরে দেখব, তখন আমি একটা ইয়াটিয়া কইরা এই একটা নাটক। তারপর রব টবরে বললাম। ওরা কয় আমরা রাজি হইলেও সিরাজ ভাই রাজি হইব না। সিরাজ ভাইরে যদি রাজি করাইতে পারেন তাইলে আমাদের আপত্তি নাই। সিরাজরে কইলাম। বলল, আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, ওদেরকে বলেন আমারে বলতে। তারপর আবার ওদেরকে বললাম। সিরাজ বলল, আপনি শেখ সাহেবের লগে কথা বলেন। সেই নেগোসিয়েশনটা 3 মাস চলল। একদিন ফাইনাল মিটিং। শেখ সাহেব বলল, সিরাজরে আমার বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসলে তো লোক দেখা ফেলবে। বলল, রাত 11টার পর নিয়ে আসতে। গেট দিয়ে ঢুকলে তো দেখবে। বলল, আমার বাসায় কেমনে ঢুকতে হয় সিরাজ জানে। ওনার বাসার পিছনে যে ওয়ালটা ছিল, আলাদা ইট দিয়ে একটা জায়গা ছিল, আগলা ইট। ইট সরাইয়া ওইখান দিয়ে ঢোকা যাইত। পাকিস্তান আমলে তারা রাত্রিবেলা ওইভাবে দেখা করত। সিরাজ জানে কোনখান দিয়া যাইতে হইব। সিরাজরে নিয়া সামনের গেট দিয়ে ঢুকলাম। গেটে আমার কথা বলা ছিল। আমাকে বলছিল উপরে চলে আসেন ছাদে।
ওইখানে বৈশা কথাবার্তা হইব। সিরাজ একটা কাগজ নিয়ে গেছিল। সিঁড়ির মুখে ওনার বেডরুমটা ছিল। আমি সামনে, সিরাজুল আলম পিছনে। উইঠের ডাইন দিকে ঘুইরা ওপরের তলায় যাব। উনি চোখ টিপ দিলেন। আমি মনে করেছি উনি বুঝি রুমে ঢুকতে বলেছে। আমি ঢুকলাম, আমার পিছে সিরাজ। উনি খুব এম্বারেসড হয়ে গেলেন। সিরাজ, কিরে, তোর যে দেখা নাই, কি মনে কইরা আইলি? এমন ভাব যে তার লগে কোনো কথা নাই। ওইখানে ভাবি বইসা রইছে। ডাইনিং রুমটা ছিল অপোজিটে। সেইখানে জামালা শেখ শহীদ। ওরা সিরাজরে দেখল। তার মানে জিনিসটা এক্সপোজড হইয়া গেল। অর্থাৎ 3 মাস আগে যে শ্রম দিলাম, গাড়ি চালাইলাম, তেল পুরাইলাম, সব শেষ হইল। এরপরে উপরে উঠলাম, কথাবার্তা হইল। উনিও বুঝল যে এইটা আর হবে না। ওরা শেখ ফজলুল হক মনিরে খবর দিছে। মনি এইটার বিরুদ্ধে। সিরাজ বলল, আপনি যে পথে যাইতে আসেন অনেক ঝামেলার মধ্যে পড়বেন। উনি বললেন, ইমার্জেন্সি দিমু। সিরাজ কইল, ইমার্জেন্সি দিলে? এরপর বলল, তুই বেশি কথা কস। শেখ মুজিবের সঙ্গে খোলামেলা কথা হয়েছিল সিরাজুল আলম খানের। দুই দিক থেকেই সমঝোতার উদ্যোগ এবং ইচ্ছা ছিল। লেখককে দেওয়া সাক্ষাৎকারে সিরাজুল আলম খান বলেন, মুজিব ভাই আমার হাত ধরে বললেন, সিরাজ, তুই জলিলার রবকে আমার দলে দে, তোরা তো এটাই চেয়েছিলি। আমি বললাম, আমি তো আপনারই ছিলাম, যা সত্য আপনারই দল, কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন তার সঙ্গে আমরা একমত না। 2 জানুয়ারি 1975। শেখ মুজিবের সঙ্গে সিরাজুল আলম খানের আরেকবার বৈঠক হওয়ার কথা ছিল। শেখ মুজিব সাইদুর রহমানকে দিয়ে বার্তা পাঠালেন, 2 তারিখের মিটিংটা হবে না। 28 ডিসেম্বর 1974 রাতে সরকার সারা দেশে জরুরি অবস্থা জারি করে। এরপর সিরাজুল আলম খান সড়কপথে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। শেখ মুজিবই তাকে কলকাতা যেতে বলেছিলেন। সমঝোতা। 71-এর 26শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়াটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সচেতন সিদ্ধান্ত। এর ফলে প্রবাসী সরকারের কর্মকাণ্ডের দায় যেমন তাকে নিতে হয়নি, তেমনি 71-এ দেশের ওপর দিয়ে কি তাণ্ডব বয়ে গেছে এটাও তিনি দেখার সুযোগ পাননি। তার অনুপস্থিতিতে তার নামেই দেশটা স্বাধীন হয়ে যায়। কেউ কেউ মনে করেন 71-এ জাতি ঐক্যবদ্ধ ছিল। এটা একটা মিথ বা ভ্রান্ত ধারণা। দেশের ভেতরে অবরুদ্ধ মানুষ ছিল সন্তুষ্ট। মুজিবনগর সরকারে ছিল নানা রকম দলাদলি। 70-এর নির্বাচনে 42.3% মানুষ ভোট দেননি। যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 25.1% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করেননি। যারা আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়েছিলেন তারা কয়জন স্বাধীনতার পক্ষে ছিলেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। 25শে মার্চ পরবর্তী পরিস্থিতি নতুন বাস্তবতার জন্ম দিয়েছিল। 72 সালে বাংলাদেশে পুরনো রাজনৈতিক মনস্তত্ত্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। 16ই ডিসেম্বর নকল মুক্তিযোদ্ধারা সংখ্যায় ছিলেন সত্যিকারের মুক্তিযোদ্ধাদের চেয়ে অনেক বেশি। তাদের বাড়াবাড়ি আচরণের কারণে মুক্তিযুদ্ধ অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 71-এ অনেকেই ভারতে গিয়েছিলেন, যাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সামান্যতম সম্পর্ক ছিল না। তাদের অনেকেই দেশে ফিরে অবরুদ্ধ মানুষের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করতে শুরু করে। তারা এমন একটা ধারণা তৈরির চেষ্টা করে যে যারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, আর যারা দেশের ভেতরে ছিলেন তারা সবাই রাজাকার। 71-এর যুদ্ধের সময় ঢাকা বেতারের অনেক শিল্পী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে দালালি করেছেন। এই অভিযোগে তাদের হয়রানি করা হয়। এদের মধ্যে আব্দুল আহাদ, আতিকুল ইসলাম, আব্দুল আলিম এবং ফেরদৌসী রহমানের মতো জনপ্রিয় শিল্পীও ছিলেন। 6 ফেব্রুয়ারি 1972 সাপ্তাহিক হলিডে পত্রিকায় সম্পাদক এনায়েতুল্লাহ খান 65 মিলিয়ন কোলাবোরেটরস শিরোনামে একটা নিবন্ধ ছাপলেন। দেশটা যেন 2 ভাগ হয়ে গেল।
1972 সালের 24 জানুয়ারি রাষ্ট্রপতি 8 নং আদেশ নামে বাংলাদেশ যোগ সাজসকারী বা দালাল বিশেষ ট্রাইব্যুনাল আদেশ 1972 জারি করা হয়। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর অনুরোধে এই আইনের খসড়া তৈরি করে দিয়েছিলেন প্রবীণ আইনজীবী খান বাহাদুর নজিরুদ্দিন আহমদ। রাষ্ট্রপতির সঙ্গে খান বাহাদুর নজিরুদ্দিনের যোগাযোগের প্রেক্ষাপট সম্পর্কে তথ্য দিয়েছেন খান বাহাদুরের দৌহিত্র সাংবাদিক সালিম সামাদ। লেখককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তখন লক্ষ্মীবাজারে ঋষিকেশ দাস রোডে নানার বাসায় থাকি। ঘরে হঠাৎ টেলিফোন বেজে উঠল। ছুটে গিয়ে ধরলাম। ওপাশ থেকে একজন বললেন, বঙ্গভবন থেকে বলছি। খান বাহাদুর সাহেব আছেন? জিজ্ঞেস করলাম, কে বলছেন? উত্তর এলো, মাননীয় রাষ্ট্রপতি কথা বলবেন। আমি ছুটে গিয়ে নানাকে ডেকে আনলাম। তারা কিছুক্ষণ কথা বললেন। আমি নানার ব্যাগ গুছিয়ে দিলাম। ব্যাগে অনেক বইপত্র থাকত। তিনি ব্যাগ হাতে 8 আনা ভাড়ায় একটা রিকশা নিয়ে বঙ্গভবন রওনা হলেন। নাজিরুদ্দিন আহমদ 1937 থেকে 46 সালে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার এবং 1947 থেকে 51 সালে ভারতের কেন্দ্রীয় গণপরিষদের সদস্য ছিলেন। ভারতের সংবিধান তৈরিতে তিনি অংশ নিয়েছিলেন। ঢাকায় 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হয়, তাতে তিনি অভিযুক্তদের পক্ষে অন্যতম কৌশলী ছিলেন। দালাল আইনের বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা নিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই আইনের দ্বারা পাকিস্তানি দখলদার বাহিনী কর্তৃক বাংলাদেশের উপর অবৈধ দখল রক্ষা করা, বজায় রাখা, জোরদার করা, সমর্থন করা বা ব্যাপকতর করার কাজে দখলদার বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করিয়াছে বা এইরূপ বাহিনীকে সাহায্য বা প্ররোচনা দান করিয়াছে এমন ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে সরকার 15 জন প্রখ্যাত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার নির্দেশ দেয়। এদের মধ্যে ছিলেন নুরুল আমিন, হামিদুল হক চৌধুরী, খান আব্দুস সবুর, মাহমুদ আলী, ওয়াহিদুজ্জামান খান, খাজা খয়রুদ্দিন, কাজী আব্দুল কাদের, অধ্যাপক গোলাম আজম, শাহ আজিজুর রহমান, AQM শফিকুল ইসলাম, আব্দুল জব্বার খান, খাজা ত্রিবিদ রায়, অধ্যাপক শামসুল হক, ওবায়দুল্লাহ মজুমদার ও অংশুপ্র চৌধুরী। 1 সপ্তাহ পরে দালালদের আরও বড় একটি তালিকা প্রকাশ করা হয়। এই আইনের মাধ্যমে কতজনকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। পুলিশ বাহিনী দুর্বল থাকায় এবং দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে থাকায় দালাল আইনের আবরণে অনেকেই নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ পেয়ে যান। আনুমানিক 50 থেকে 60 হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন এবং প্রায় সমান সংখ্যক ব্যক্তি পলাতক ছিলেন বলে ধারণা করা হয়। দালাল আইনের সমালোচকদের অন্যতম ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান। দালাল আইনের অপব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, জাতি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সমাধা না করে সরকার সারা দেশে দালাল ও কল্পিত শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যারা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করতেন অথচ খুন, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ কিংবা লুটপাটের মতো জঘন্য কাজে প্রবৃত্ত হননি, তাদের গুরুতর শাস্তি দিয়ে দেশের কোনো উপকার হবে না। 19 মে 1972 বিশেষ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের বিচার শুরু হয়। অভিযুক্তদের অন্যতম ছিলেন পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর ডক্টর আব্দুল মোতালেব মালেক। নাজিরুদ্দিন আহমদ আদালতে ডক্টর মালেকের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন। বিচারে মালেক এবং তার মন্ত্রিসভার সদস্যদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। পরে তারা সবাই 1973 সালে সাধারণ ক্ষমার আওতায় ছাড়া পান। 1973 সালের 15 জুলাই সংবিধানের 47 অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান প্রথম সংশোধন আইন জারি করা হয়। সংশোধনীতে 47 অনুচ্ছেদের দ্বিতীয় দফার পর নতুন একটি দফা 3 যুক্ত হয়। এতে বলা হয়,
এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও গণহত্যায় জড়িত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডমান করিবার বিধান সংবলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না, কিংবা কখনো বাতিল বা বেআইনি হইয়াছে বলিয়া গণ্য হইবে না। রাষ্ট্র যাতে আইন তৈরি করে গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের ব্যবস্থা করতে পারে, সেই জন্য সংবিধানে এই সংশোধনী আনা হলো। দালাল আইনের বিরুদ্ধে অনেকেই সোচ্চার ছিলেন। জাসদসহ কয়েকটি রাজনৈতিক দল এ সম্পর্কিত রাষ্ট্রপতি ৮ নং অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছিল। মওলানা ভাসানী ১৯৭৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে দালাল আইন বাতিলের দাবি জানিয়ে আলটিমেটামও দিয়েছিলেন। ৩০ নভেম্বর ১৯৭৩ সরকার দালাল আইনে অভিযুক্ত ও আটক ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর ফলে ৩৪,৪০০ জন আটক ব্যক্তি জেল থেকে ছাড়া পান। এদের অনেকেই মুসলিম লীগ, পিডিপি, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সাধারণ ক্ষমা ঘোষণায় অবশ্য উল্লেখ করা হয়েছিল যে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বা অভিযোগে বিচারাধীন নন, কেবল তারাই সাধারণ ক্ষমার সুবিধা পাবেন। বিজয় দিবসের প্রাক্কালে ১৫ই ডিসেম্বর ১৯৭৩ বেতার ও টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধ গ্রহণের নীতিতে বিশ্বাসী নই। তাই মুক্তিযুদ্ধের শত্রুতা করে যারা দালাল আইনে অভিযুক্ত দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করা হয়েছে। দেশের নাগরিক হিসেবে স্বাভাবিক জীবনযাপনে আবার সুযোগ দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি অন্যের প্ররোচনায় যারা বিভ্রান্ত হয়েছেন এবং হিংসার পথ গ্রহণ করেছেন তারা অনুতপ্ত হলে তাদেরও দেশ গড়ার সংগ্রামে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে। সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাওয়া ব্যক্তিরা দেশের সাম্প্রদায়িক রাজনীতি ছড়িয়ে দেবেন বলে আশঙ্কা প্রকাশ করেন বদরুদ্দিন ওমর। তার মতে দেশে ভুইফোর রাজনৈতিক দলের অভাব নেই এবং এইসব লোকের পক্ষে এক বা একাধিক রাজনৈতিক সংগঠন খাড়া করা এমন কিছু অসুবিধার ব্যাপার নয়। এই ধরনের রাজনৈতিক সংগঠনের জন্ম এখন প্রায় অবধারিত বলা চলে। ২৮ ডিসেম্বর ১৯৭৩ বঙ্গবার্তায় তিনি লেখেন, এই সংগঠনগুলোর প্রথম কাজ হবে সাম্প্রদায়িকতা প্রচার। এই প্রচার করতে গিয়ে ভারত বিরোধকে তার একটা হাতিয়ার হিসেবে ধরে নিয়ে তাকে একটা সম্পূর্ণ সাম্প্রদায়িক চরিত্র দান করবে। একটি শোষণমূলক পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে ভারতের পরিচয় উদ্ঘাটন না করে, ভারতীয় শোষণকে সেইভাবে চিত্রিত না করে তারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ধরে নিয়ে তাদের ভারত বিরোধী প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে এদেশে আরও জোরদার করার চেষ্টা করবে। এখানে অবশ্য উল্লেখ করা দরকার যে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই সমস্ত সদ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে মৌলিক কোনো তফাৎ নেই। প্রধানমন্ত্রী তার বক্তৃতা বিবৃতিতে প্রায়ই বলে থাকেন যে ভারত বিরোধিতার অর্থই হচ্ছে সাম্প্রদায়িকতা। একথা একমাত্র সেই সমস্ত ব্যক্তি অথবা দলের পক্ষেই বলা সম্ভব যারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গণ্য করে। কিছু লোক সাম্প্রদায়িক কারণে ভারত বিরোধী, একথা যেমন সত্য তেমনি একথা আরও কঠিন সত্য যে অন্যান্য অনেকেই ভারতীয় পুঁজির শোষণের জন্যই ভারত বিরোধী। এই শোষক্ত ব্যক্তিরা ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বলে বিবেচনা না করে তাকে একটি পুঁজিবাদী ও শোষণমূলক রাষ্ট্র হিসেবে বিবেচনা করার ফলেই ভারতীয় জনগণের নয়, ভারতীয় সরকারের নানান নীতির বিরোধিতা করেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ যে ভারতকে যারা পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে গণ্য করেন তাদের অপেক্ষা ভারতকে যারা হিন্দু রাষ্ট্র হিসেবে গণ্য করেন
তাদেরকেই বাংলাদেশের তথাকথিত সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্ষমার যোগ্য বিবেচনা করে। অন্যদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক রাখলেন এবং তাদের এই সমশ্রেণীর লোকদেরকে আরও ব্যাপক হারে আটক রাখার উদ্দেশ্যে বাংলাদেশের কারাগারসমূহ খালি করে স্থান সৃষ্টি করলেন। শেখ মুজিব কি সত্যি সত্যি দালালদের বিচারের ব্যাপারে কঠোর ছিলেন? 1971 সালে যেসব রাজনৈতিক নেতা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তাদের অনেকেই ছিলেন তার বন্ধু কিংবা একসময়ের রাজনৈতিক সহকর্মী। এদের মধ্যে একজন হলেন ন্যাপের ভাসানী নেতা মশিউর রহমান যাদু মিয়া। এই প্রসঙ্গে তার বড় ভাই মোখলেসুর রহমান সিধু মিয়া চমকপ্রদ তথ্য দিয়েছেন। সর্দার ফজলুল করিম ও মুস্তফা নুরুল ইসলামের দেয়া সিধু মিয়ার এক সাক্ষাৎকার থেকে একথা জানা যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের দিকে যাদু মিয়া ঢাকায় আসে। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শেখ মুজিবের উপর যাদু মিয়াকে গ্রেপ্তার করার ব্যাপারে চাপ সৃষ্টি করতে শুরু করেন। যাদু মিয়া এবং শেখ মুজিব আসলে খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ফার্স্ট ফ্রেন্ড বলতে যা বোঝায় তাই ছিলেন তারা। এই সময় আমার কাছে একটা খবর এলো। একজন দায়িত্বশীল নেতাই তিনি। আমাকে এসে জানালেন যে তিনি শেখ সাহেবের ওখানে বসেছিলেন। তখন কয়েকজন লোক শেখ সাহেবকে বলতে শোনেন যে মশিউর রহমান তো এখন ঢাকাতেই আছেন, তাকে গ্রেপ্তার করা হোক। জবাবে শেখ সাহেব বলেছিলেন, আচ্ছা সে হবে। আমি যাদুকে এসে বললাম, তুমি ঢাকায় এসে বসে আছো কেন? তোমাকে নিয়ে তো এ ধরনের কথাবার্তা হচ্ছে, তুমি একটু সরে থাকো। আমার এ কথা শোনার পর আমাকে অবাক করে দিয়ে সে সঙ্গে সঙ্গে টেলিফোন তুলে শেখ মুজিবের নাম্বার ডায়াল করল। লাইন পেয়ে যেতে সে মুজিবকে বলে, এই তুই নাকি আমাকে অ্যারেস্ট করবি? ওই দিক থেকে মুজিব কি বলেছিলেন আমি জানি না। দুইজনের মধ্যে খুবই হাসি ঠাট্টা হয়েছিল সেদিন। যাই হোক, অনেক দিন পর্যন্ত শেখ মুজিব জানতেন যে যাদু মিয়া ঢাকায় আছে, কিন্তু দলের চাপ থাকা সত্ত্বেও তিনি তাকে গ্রেপ্তার করেননি। পরে যাদু মিয়া উত্তেজিত হয়ে এরকমের একটা নাকি উক্তি করে বলেছিলেন যে আমি কয়েকদিনের মধ্যেই এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারি। কেবল তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 1972 সালের কথা এসব। স্বাধীনতা বিরোধীদের অন্যতম ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও কনভেনশন মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ছিল। দালাল আইনে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। কারাগারে আটক থাকা অবস্থায় 1973 সালের 17 জুলাই তার মৃত্যু হয়। ফজলুল কাদেরের পরিবারের খোঁজখবর রাখতেন শেখ মুজিব। মাঝে মধ্যে তাদের আর্থিক সাহায্যও করতেন। এই প্রসঙ্গে তার মেজ ছেলে সাইফুদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমরা মাঝে মাঝে তার কাছে যেতাম। ঈদের সময় তিনি টাকা দিয়ে বলতেন, কোরবানি দেওয়ার জন্য সবচেয়ে বড় গরুটা কিনবি। তার কলিজাটা ছিল এত বড়, 2 হাত প্রসারিত করে দেখালেন, আমাদের শরীরে তো মুসলিম লীগের রক্ত, তাই শেখ মুজিবের বিরুদ্ধে বলতে হয়। 71-এ মুক্তিযুদ্ধের সময় চাকমা রাজা ত্রিবিত রায় পাকিস্তানের পক্ষ নেন। এক পর্যায়ে তিনি পাকিস্তানে চলে যান। জুলফিকার আলী ভুট্টো তাকে মন্ত্রিসভার সদস্য করেছিলেন। 1972 সালে বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হওয়ার জন্য চেষ্টা করছে, সেই সময় ভুট্টো জাতিসংঘে বাংলাদেশের বিরোধিতা করার জন্য ত্রিবিত রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। ভুট্টো এক ঢিলে 2 পাখি মারার ফন্দি এঁটেছিলেন, বাংলাদেশের বিরোধিতা করা এবং বিশ্ববাসীকে দেখানো যে বাংলাদেশ থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। ত্রিবিত রায়কে বুঝিয়ে সুঝিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ত্রিবিত রায়ের মা রাজমাতা বিনীতা রায়কে নিউ ইয়র্কে পাঠিয়েছিলেন। শেখ মুজিব বিনীতা রায়কে বলেছিলেন, ত্রিবিত রায় তো আমার মতোই, পাকিস্তান তাকে জোর করে আটকে রেখেছে, তাকে ফিরে আসতে বলুন, আমরা তাকে একজন বীর হিসেবে গ্রহণ করব। ত্রিবিত রায় আসেননি এবং জাতিসংঘে বাংলাদেশ বিরোধিতা থেকে নিবৃত্ত হননি। 1971 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা হিসেবে ইয়াহিয়া খান, পূর্ব পাকিস্তান ন্যাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
ও পরে দলত্যাগী মাহমুদ আলীকে পাঠিয়েছিলেন। দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য শাহ আজিজুর রহমান এবং বেগম রাজিয়া ফয়েজ। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর শাহ আজিজ গ্রেপ্তার হন। মাহমুদ আলী পাকিস্তানে ছিলেন, তার নাগরিকত্ব বাতিল করা হয়। রাজিয়া ফয়েজ তখন খুলনায়। তার স্বামী ছিলেন খুলনার শিপইয়ার্ডের জেনারেল ম্যানেজার। রাজিয়া ফয়েজের বাবা সৈয়দ বদরুদ্দোজা 1943 থেকে 44 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। শেখ মুজিব তাকে খুব সম্মান করতেন। মুক্তিযুদ্ধের পরপর রিজিয়া ফয়েজ গ্রেপ্তার হন। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এ খবর জানতে পেরে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং তাকে মুক্ত করার নির্দেশ দেন। শাহ আজিজ সাধারণ ক্ষমার আওতায় ছাড়া পান 1973 সালের ডিসেম্বরে। শাহ আজিজ যখন জেলে, শেখ মুজিব তার পরিবারকে আর্থিক সাহায্য দিতেন। এই প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেছেন, শাহ আজিজ তো জেলে। বঙ্গবন্ধু বললেন, ওর ফ্যামিলি খাবে কি? আমি প্রতি মাসে 7,000 টাকা পাঠাতাম। ওনার ফ্যামিলিকে তো গাড়িও দেওয়া হয়েছিল। সেটা পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর 22,000 টাকার একটা ভিভা ভক্সল গাড়ি প্রগতির অ্যাসেম্বল করা। বঙ্গবন্ধু আরও অনেককে টাকা দিতেন। মাওলানা ভাসানীকে 20,000 টাকা, সঙ্গে লুঙ্গি গামছা আমি পাঠাতাম। জিল্লুর রহমান দলের কাজে থাকতেন, ওনাকে 10,000, মনসুর আলীকে 10,000, সাজেদা চৌধুরী 10,000। আমার কাছে একটা খাতা ছিল, সেখানে সব লেখা থাকতো। একদিন বঙ্গবন্ধু ডাকলো, সব হিসাব রাখোস তো? আমি খাতা নিয়ে দেখালাম। দেখে উনি রেগে গেলেন। কি করছস? কেন? নাম লিখে টাকার অঙ্ক লিখে রাখছি। এইভাবে নাম লেখে কারো চোখে পড়লে এদের মান সম্মান থাকবে? মৌলানা ভাসানী লিখতে হইলে লিখবি এমবি। আমি বুঝলাম। এরপর ওভাবেই লিখতাম। বঙ্গবন্ধু সব ব্যাপারে চিন্তা করতেন, সতর্ক থাকতেন। 1971 সালের এপ্রিল মাসে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি তৈরি হলে কাউন্সিল মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার সভাপতি খাজা খয়রুদ্দিন এর আহ্বায়ক মনোনীত হন। 1970 সালের সাধারণ নির্বাচনে পুরান ঢাকার একটি আসনে তিনি শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়ান এবং হেরে যান। মুক্তিযুদ্ধ শেষ হলে তিনি গ্রেপ্তার হন। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। 1973 সালের 7 ডিসেম্বর সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি পাকিস্তানে চলে যান। শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনে যারা বেশিরভাগ সময় তার বিরোধিতা করেছেন, তাদের একজন হলেন ন্যাব ভাসানীর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা। শেখ মুজিব এবং মোহাম্মদ তোহা একই প্রজন্মের। রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুর হলেও তারা ছিলেন পরস্পরের বন্ধু। তোহার ভাষ্যমতে 72-এর জানুয়ারিতে দেশে ফিরেই শেখ মুজিব তোহার খোঁজ করেছিলেন। মুজিবের ধানমন্ডি বাসায় দুজনের সাক্ষাতের ব্যবস্থা হয় আওয়ামী লীগ নেতা পাইনিয়ার প্রেসের মালিক আব্দুল মোহাইমিনের মাধ্যমে। তোহা শর্ত দিয়েছিলেন, সাক্ষাৎ হবে গোপনে এবং চতুর্থ কেউ যেন জানতে না পারে। মোহাইমিন তাকে এক রাতে গাড়িতে করে ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িতে নিয়ে আসেন। সেখানে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায় শেখ মুজিবের সর্বাধিক বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ব্যক্তি সিরাজুল আলম খানের সঙ্গে। সিরাজুল আলম খানকে দেখে চমকে উঠলেও তার জানা ছিল না এই সাক্ষাতের ব্যবস্থাটি সিরাজই করে দিয়েছিলেন। লেখককে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, তিনি উদ্যোগ নিয়ে মোহাইমিন সাহেবকে দিয়ে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। তিনি চেয়েছিলেন দুজনের মধ্যে একটা সমঝোতা হোক। ওই সাক্ষাতে তোহা তার সনাতন দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে শেখ মুজিবকে বলেছিলেন, তুই তো দেশ স্বাধীন করতে গিয়েছিলি। দেশ স্বাধীন হয়েছে, হয়নি? ইন্ডিয়া বাংলাদেশকে গিলে ফেলেছে। তোহার বয়ানে জানা যায়, আমাদের স্বাধীনতায় ভারতের ভূমিকা সম্পর্কে শেখ মুজিবের উপলব্ধি অত্যন্ত পরিষ্কার। কথা হয়ে গেল, ভারতের কবলিত অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করার কাজে আমরা পরস্পরকে সাহায্য করব। গঙ্গার পানি এবং ছিটমহল সমস্যা নিয়ে আমরা গণশক্তিতে ভারতের বিরুদ্ধে লিখব, কিন্তু মুজিবও তার সরকারকে আক্রমণ করব না।
মুজিবও আমাদের সঙ্গে সুর মিলিয়ে পানির ন্যায্য হিস্সা এবং ছিটমহল সম্পর্কে তার বক্তৃতায় ঠান্ডাভাবে দু এক কথা বললেন। ব্যাস, রাষ্ট্রপ্রধানের বক্তব্যকে পুঁজি করে আমরা ভারতের বিরুদ্ধে জনমত গড়ে তুলব। তোহার এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তারিখ উল্লেখ না করলেও বোঝা যায় তাদের দুজনের দেখা হয়েছিল ৭২-এর জানুয়ারি বা বড়জোর ফেব্রুয়ারি মাসে। তখনও ফারাক্কা কিংবা ছিটমহল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠেনি। ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছিল ১৯৭৫ সালের শুরুর দিকে। ১৯৭২ সালের ৫ মার্চ ঢাকার ইংরেজি সাপ্তাহিক হলিডে ও তার দলের মুখপত্র গণশক্তিতে তোহার একটি বিবৃতি ছাপা হয়। বিবৃতির ভাষা ছিল বেশ আক্রমণাত্মক। বিবৃতিতে বলা হয়, পূর্ব বাংলা আজ বাংলাদেশ নামে ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্ম হয়েছে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং মার্কিন ক্ষমতাসীন শ্রেণীর একটি অংশের সামরিক হস্তক্ষেপ ও সহযোগিতায়। সংক্ষেপে, আমাদের দেশ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যৌথ নয়া ঔপনিবেশিক নিয়ন্ত্রণে চলে গেছে। একমাত্র দৃশ্যমান পরিবর্তনটি হল বিদেশি শোষকের সংখ্যা বেড়েছে। এই বিবৃতির প্রতিক্রিয়া হলো মারাত্মক। তোহার দাবি অনুযায়ী শেখ ফজলুল হক মনি গণশক্তি অফিসে তালা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং অতি উৎসাহী পুলিশ তার মেয়ে শাহানা চিনু এবং রেহেনা পুষ্পকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে তোহার স্ত্রী ঢাকায় এসে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে যান। তোহার বর্ণনায় জানা যায়, প্রধানমন্ত্রীর অফিসে যে কোনো আগন্তুকের বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। তাই কর্তব্যরত পুলিশ আমার স্ত্রীকে বাধা দিয়েছিলেন। আমার স্ত্রী শিউলি অত্যন্ত স্বাধীনচেতা এবং সাহসী মেয়ে। পুলিশকে ধমক দিতেই অপরিচিত মহিলার ধমকে পুলিশ বেচারা ভড়কিয়ে গিয়ে সরে দাঁড়ালে তিনি ভেতরে রাষ্ট্রপ্রধানের সামনে গিয়ে দাঁড়ালেন। বন্ধুবর, শেখ মুজিবের ভদ্রতা জ্ঞানের অভাব ছিল না। আমার স্ত্রীকে দেখেই তিনি দাঁড়িয়ে পড়েছিলেন এবং কোনো কথা বলার আগেই শিউলি মেয়েদের কেন গ্রেপ্তার করা হয়েছিল এবং মেয়েদের ছাপাখানা কেন আটক করা হয়েছিল তার কারণ জানতে চেয়েছিলেন। শিউলির মুখে শুনেছি মুজিব তখনও ওই ঘটনার বিন্দু বিসর্গ কিছুই জানতেন না। আমার স্ত্রী ব্যাপারটা বুঝিয়ে বলতেই মুজিব ২ হাত জোর করে বলেছিলেন, আমাকে আর লজ্জা দেবেন না ভাবি, আমি এখনই ব্যবস্থা করছি। শিউলিকে বসতে দিয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টেলিফোনে নির্দেশ দিয়েছিলেন প্রেসের তালা খুলে দেওয়ার জন্য। শিউলি বাসায় ফিরে এসে দেখতে পান যে থানার লোকজন এসে ইতিমধ্যে প্রেসের তালা খুলে দিয়ে গেছে। এদিকে আমার গণশক্তির কর্মকর্তারা ভয়ে কেটে পড়েছিল। কাজেই গণশক্তি প্রকাশনার কাজ কয়েক বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। শুনেছি শেখ মুজিব নাকি এই কাজের জন্য শেখ মনিকে অনেক বকাবকি করেছিলেন। এই ঘটনার পর তোহা এবং তার রাজনৈতিক সহকর্মীরা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় তোহা একবার ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়িতেই লুকিয়েছিলেন, যা তিনি নিজে কখনো প্রকাশ করেননি। তার ওই সময়ের একটি অভিজ্ঞতা পরে তিনি শ্রমিক নেতা রায় রমেশচন্দ্রের কাছে বর্ণনা করেছেন। রমেশের বয়ানে তা উদ্ধৃত করা হলো। আমরা ১৯৯৪ সালে WFTI এর একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি যাই। আমাদের দলে ছিলেন তোহা ভাই, আবুল বাশার ভাই, আবদুল্লাহ সরকার। আমি ছিলাম সেই ডেলিগেশনের সর্বকনিষ্ঠ। দিল্লিতে নানা সময় আলাপ আলোচনা হতো। গল্পচ্ছলে আমি জিজ্ঞেস করলাম, তোহা ভাই আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেছেন, এটা করার প্রক্রিয়া কিভাবে? তোহা ভাই বললেন, এই ধরো আমি যখন নোয়াখালী বা বিভিন্ন জায়গায় গেছি, লাউ হাতে নিছি, নারিকেল নিয়ে গেছি, যাতে কেউ সন্দেহ করতে না পারে। শেখ মুজিবের সময় তো আন্ডারগ্রাউন্ডে ছিলাম ১-১.৫ বছর। একদিন আমি সাইকেল চালাইয়া এলিফেন্ট রোড দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি যে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। এর মধ্যে ভাবি, বেগম মুজিব বলল যে, তোহা ভাই, অন্যের চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। গাড়িতে একজন কেউ ছিল, তাকে সাইকেলটা নিয়ে যেতে বলে আমাকেও নিয়ে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসলেন। ওখানেই কয়েকদিন ছিলাম, তারপর আর ভালো লাগে না।
বিকেলে একদিন বেরোবো, কাপড় চোপড় পরে শুয়ে আছি। শেখ মুজিব এসে বলল, এই তুই কোথায় যাবি এখন? বললাম, আর ভালো লাগে না, আমি বাইরে যাব। কয়, এখন যাইস না, একটু অন্ধকার হোক, নইলে পুলিশ দেখা ফেলবে। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন এবং এদেশে আর ফিরে আসেননি, বাংলাদেশ সরকার তাদের নাগরিকত্ব বাতিল করে দিয়েছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সভাপতি নুরুল আমিন। নুরুল আমিনকে ভুট্টো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন। শেখ মুজিব চেয়েছিলেন নুরুল আমিন যেন পাকিস্তানে না থাকেন, দরকার হলে তিনি লন্ডনে তার ছেলের কাছে গিয়ে থাকুন। তার ছেলে আনোয়ারুল আমিন লন্ডনে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলেন। 1974 সালে নুরুল আমিনের মৃত্যু হলে মোহাম্মদ আলী জিন্নাহর সমাধি চত্বরে তাকে কবর দেওয়া হয়। শেখ মুজিব 1975 সালের মে মাসে লন্ডনে গিয়েছিলেন। 7 মে ফেরার সময় তিনি জানতে পারেন নুরুল আমিনের নাতনি মেয়ে রুনু আহমেদের সন্তান। নুরু আহমেদও একই বিমানে যাচ্ছে। তিনি রুমুকে ডেকে এনে তার পাশে বসিয়ে কথাবার্তা বলেন। ফ্লাইটে বসে তিনি রুমুকে একটা শুভেচ্ছা বাণীও লিখে দিয়েছিলেন। শেখ মুজিবের সঙ্গে রুমুর একটা ছবিও আছে। তারা বিমানে পাশাপাশি বসে আছেন। রুমু কিছুদিন আগে ওই ছবি ও শুভেচ্ছা বাণীটি তার ব্যক্তিগত ফেসবুকে দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, আর রেয়ার মোমেন্ট উইথ দ্য ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোয়াইল কামিং হোম ফ্রম ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে বাড়ি ফেরার পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে একটি দুর্লভ মুহূর্ত।